মার্লিনস শর্ট স্টোরিজে বন্ধুরা তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো না? দেখো বন্ধুরা, চারদিকে তাকালে সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া আদায় করতে চাই, আদায় করি। তাকে অনেক কৃতজ্ঞতা জানাই যে নানা রকম প্রতিকূলতার মধ্যেও এখনো বেঁচে আছি, মোটামুটি সুস্থভাবেই বেঁচে আছি। জীবন পথে চলতে চলতে না অনেক দূর তো এগিয়ে এলাম, মাঝে মাঝে এখন পেছন ফিরে তাকাতে গিয়ে কত কিছু মনে পড়ে। খেলার সাথীরা কোথায় আজ তারা ভুলিয়াও গেছি নাম। তাই তোমাদের সাথেও মাঝে মাঝে আমার স্মৃতিগুলো শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, আপনি কোন ধর্মাবলম্বী, বাড়ি কোথায়, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকেই জানো যে আমি একজন খ্রিস্টান নারী, ক্যাথলিক নারী, বাংলাদেশে আমার জন্ম। আমি আনন্দিত, আমি গর্বিত, আমি বাংলাদেশের একজন নারী। ঘটনা হলো, আমি কেবল প্রাইমারি স্কুলেই খ্রিস্টান সহপাঠী পেয়েছি। এরপর থেকে হাই স্কুলে আমি ডক্টর খাস্তাগির্স গভর্নমেন্ট গার্লস হাই স্কুল চিটাগাংয়ের ছাত্রী ছিলাম, ডে শিফটে। পুরো ডে শিফটে আর কোনো খ্রিস্টান ছাত্রী ছিল না, শুধু আমার ক্লাসে না, পুরো ডে শিফটে, পুরো স্কুলে। এরপরে আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। চিটাগাং গভর্নমেন্ট কলেজেও চান্স পেয়েছিলাম, কিন্তু সেখানে ভর্তি হইনি। মহসিন কলেজ আমার ভালো লেগেছিল, কারণ চিটাগাং কলেজে প্রত্যেকটা ক্লাসে এক এক রুমে গিয়ে গিয়ে ক্লাস করতে হতো। তো আমার মনে হয়েছে মাঝখানে অনেক সময় নষ্ট হবে। মহসিন কলেজে একটা ক্লাসরুমেই ক্লাসগুলো হতো, সেটা আমার পছন্দ হয়েছিল এবং দুটো কলেজেই টিকেছিলাম। তাই আমি মহসিন কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, মানবিক বিভাগ থেকে। এরপরে আমার বাসা থেকে খুব কাছে ছিল, জামালখানে বাসা ছিল, এখান থেকে চিটাগাং গভর্নমেন্ট কলেজ একদম কাছে। সেখানে আমি অনার্স পড়লাম। 11টা সাবজেক্টে তখন অনার্স ছিল চিটাগাং কলেজে। এত কাছে অনার্স পড়ার ব্যবস্থা ছিল এরকম নামী কলেজে, সেখানেই ভর্তি করলেন আমার অভিভাবকরা। কারণ চিটাগাং ইউনিভার্সিটি শহর থেকে 13 মাইল দূরে ছিল, যেতে আসতে 13 দুগুণ 26 মাইল জার্নি করতে হবে রোজ। তাই আমাকে উৎসাহিত করা হলো, ভর্তি করা হলো চিটাগাং কলেজে। এভাবে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আমার দুটো বান্ধবীর বিয়ে হয়ে গেল। অবশ্যই তারা মুসলিম, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার। সেই একজনের বিয়ের কথা আজকে তোমাদের সাথে একটু আলাপ করি। বললাম যে ক্লাস 6 থেকে আমি আর খ্রিস্টান কোনো ক্লাসমেট পাইনি। আমার সব বান্ধবীরা ছিল প্রধানত মুসলমান, তারপরে হিন্দু এবং 2-1 বুদ্ধিস্ট। ওদের সাথে চলতে চলতে ওদের অনেক আচার ব্যবহারও আমার রপ্ত হয়ে গেল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে যখন আমার একটা বান্ধবীর বিয়ে হলো, তার মেয়েও ডাক্তার, সম্প্রতি মেয়েরও বিয়ে দিয়েছে। ওদের বিয়ের সময় কি হলো, ওর নানার বাড়ি হাতিয়া আর পাত্র হচ্ছে চাটগাইয়া। চাটগাইয়ারা সাধারণত চিটাগাংয়ের বাইরে বৈবাহিক সম্পর্ক তখন স্থাপন করতো না, এখনো কতটা করে আমার ঠিক জানা নেই। আনন্দ করছি, বিউটি পার্লারে তো তাকে নিতে দেবেই না, তার নানা হলেন প্রধান গার্জিয়ান। কিন্তু নানা আবার আমাকে খুব পছন্দ করতেন, স্নেহ করতেন। নানাকে বুঝাইলাম কেমনে জানো, বললাম নানা আপনার নাতনিরে তো সাজাবো। বলে তুমি সাজাইবা। আমি বলছি আচ্ছা বলো। আমারও তখন 18 বছরই বয়স, মাত্র ইন্টারমিডিয়েট ফাইনাল দিলাম। বউ নাকি সাজাবো, কি পারি? বললাম আচ্ছা সাজাবো, ঠিক আছে। কিন্তু এই যে সাতকানিয়া নিয়ে যাবে বিয়ের পরে, এত ভালো করে তো চুল আমি বাঁধতে পারি না।
যেতে যেতে যদি আপনার নাতনির এই চুল টুল খুলে যায় কেমন হবে? বলে এটা চিন্তার কথা, তাইলে তুমি কি বলো, কি করা যায়? তা আমি বললাম আমার একজন পরিচিত আছে, উনি ভালো করে চুল বেঁধে দিতে পারবে সুন্দর, মানে মাথায় ধাক্কা গুত্তা খাইলেও খোপা খুলে যাবে না। বলে তাইলে ওনারে নিয়ে আসো। আমি চুনি তো বাসায় আসবেন না। তাইলে আমি ওনার কাছে নিয়ে যেতে হবে। অবুক অবুক অবুক, ওই গায়ে হলুদের পরে তো বাইর করানো যাইব না। আমি বললাম তাইলে কেমনে হবে? আমি যদি নিয়ে যাই, বলছি তুমি নিজে নিয়ে যাবা? আমি বলছি হ্যাঁ। তুমি যদি নিয়ে যাও মার্লিন, আমার কোনো চিন্তা নেই, ঠিক আছে, তোমার দায়িত্বে। বলছি আচ্ছা। পার্লারে নিয়ে গেছি, চুল বাঁধিয়ে তো এনেছি। আনানোর পরে এখন বরযাত্রীও এসে গেছে। ওদিকে আমাকে দায়িত্ব দিয়েছে বরযাত্রীর মহিলাদেরকে বসানো টসানো আপ্যায়ন করা। আমি কিন্তু ছোট মানুষ, এন্টার পরীক্ষা দিয়েছি, পাশ করি নেই, সদ্য সদ্য পরীক্ষা শেষ হয়েছে। কয়েকজন বলছিল ও কি পারবে, আর ও তো আমাদের রীতিনীতি জানে না। বলে মার্লিন পারবে, রীতিনীতি যা জানে তাতে চলবে। রীতিনীতির কথা মূলত বুঝিয়েছে আমি খ্রিস্টান আর মুসলিম পরিবারের বিয়ে। আচ্ছা, আমি ওনাদেরকে সালাম টালাম দিয়ে বসাচ্ছি, যত্নার্থী করছি, খেতে টেতেও নিয়ে যাচ্ছি। সমস্যা হয়েছে সুটকেস নিয়ে, বিয়ের সুটকেস। বিয়ের সুটকেস কেউ বুঝে নিতে চাচ্ছে না, এটার নিয়ম আমি আবার বেশি ভালো জানতাম না। মেয়ের নানিকে বললো নানি দায়িত্ব নেবে না, খালাকে বললো খালা নেবে না, মেয়ের মাও নেবে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। তো মেয়েকে সাজাবে কখন? তখনকার দিনে তো বিউটি পার্লার এত প্রচলিত ছিল না, এটা হচ্ছে 1984 সালের কথা। তো তারা জিনিসপত্র এনেছে, এগুলি দিয়ে সাজাবে। চুল তো বাঁধিয়ে এনেছি, পার্লারের নামও মুখে নেইনি, কারণ কে এবার কি মাইন্ড করে। বলেছি পরিচিত একজনকে দিয়ে বাঁধিয়ে এনেছি। আচ্ছা, এখন সুটকেস না না করলেন কি, আমার হাত ধরে নিয়ে গিয়ে পাত্রপক্ষের সামনে, মুরব্বীদের সামনে গিয়ে বললো এই মেয়ে এটাকে বুঝাই দেন সুটকেস। তারা তো চমকে গেছে, এইটুকু বাচ্চা মেয়েকে বুঝাই দেবো সুটকেস, এটা কি বলেন? বলেন বয়স্কদেরকে তো আনছিলাম, কেউ রাজি হইল? নাতিন কি আমার সাজবে না? দায়িত্ব কাউকে তো দিতে হবে, কেউকেই তো পাচ্ছি না। তো বলে এই মেয়ে কি পারবে? আবার এই মেয়ে কি নিয়ম কানুন বুঝবে? এ তো অন্য ধর্মের। বলছে ধর্ম নিয়ে টেনশন করেন না, এই দায়িত্বশীল মানুষ, এ পারবে, বুঝো। আমি তো আসলে দায়িত্বটা কত গুরুতর জানি না দেখি নানা ভাই যখন বলেছে, আমি তো আচ্ছা রাজি হইলাম, চাবি তো নিলাম, সুটকেস নিয়ে ভিতরের রুমে যাচ্ছি। এখনকার মতন যদি মোবাইল থাকতো, মাকে যদি জানাতাম, মা কিছুতেই আমাকে এই দায়িত্ব নিতে দিতেন না। তখন তো মোবাইল টোবাইল ছিল না, ল্যান্ড ফোন। ওই বিয়েতে আমরা রাত্রেও ছিলাম, হ্যাঁ, সারা রাত থাকতে হয়েছে আমাদের। ওই টাইমিংটা ওই রকমই ছিল। ভোর রাতে আবার বউ নিয়ে সকালবেলা তারা চলেও গেছে। তো এই সুটকেস নিয়ে আবার সাজানোর কথা না, আমার বান্ধবী যেই ডিজাইনে আলপনা আঁকতে বলেছে ওই ডিজাইনে ওর ছোট বোন আমি একটা ভাবি মিলে আমরা সাজাচ্ছি। বিয়ে তো সুন্দর মতন হয়ে গেল। আমি বুঝলামই না কত বড় একটা দায়িত্ব পালন করে ফেলেছি। সকালবেলা আরও যা যা জিনিস বাকি ছিল আমার বান্ধবীর মায়ের কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে এসেছি। বান্ধবীর বিয়ের দাওয়াত টাওয়াত খেয়ে কি আনন্দ। ঘরে এসে যখন মাকে বলেছি ঘটনা, মা বলেন তুমি বুঝো, ওর মধ্যে সোনার গহনাও তো সব ছিল। বলছি হ্যাঁ, সব গয়নাগাটি ছিল, ওগুলা পড়ালাম। এই চাবিটা যদি কোনোভাবে হারাইতো, একটা জিনিস যদি হারাতো, তখন বোঝা যেত প্রকৃত অবস্থা কি। তোমার সাথে তাদের অনেক সুন্দর সম্পর্ক, ঠিক আছে, কিন্তু এরপর থেকে দায়িত্ব নিতে গেলে খুব সাবধান। কি বুঝলা বন্ধুরা? কেমন করে যেন আমার ঘাড়ে বিরাট বিরাট দায়িত্ব ওর শৈশব থেকেই আসতো। আর ঈশ্বর দয়াময়, শুরুতে বলেছি না, ওনার কাছে সব কৃতজ্ঞতার আমার সীমা নাই। উনি কেমন করে যেন আমাকে ঠিক ঠিক উত্তীর্ণ করে দিতেন।
মনে পড়লো আজকে এই সুন্দর কথাটা। আমার সেই বান্ধবীর ডাক নাম হচ্ছে শিউলি। শিউলি আর কায়ুম ভাইয়ের বিয়ের কথা বললাম। ওরা যদি আমার ভিডিওটা দেখে তাইলে নিশ্চয়ই মজাই পাবে, তাদের ছেলে মেয়েরা দেখলে আরও মজা পাবে। কি বলো, তোমরা কেমন শুনলে, তোমাদের কেমন লাগলো বলো তো? দায়িত্ব নিয়ে ভুল করেছিলাম না ঠিক করেছিলাম, বা ব্যাপারটা কেমন? না, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থেকো সবাই।